নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল শিবিরে বড় সুখবর আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছু বড় ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে, সাথে ডুরান্ড কাপ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপে তো দুর্দান্ত পারফরমেন্স করেছে, ব্যাক টু ব্যাক তারা ম্যাচ জিতেছে এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করেছে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম যারা সিএফএল খেলছে তারাও কিন্তু লাস্ট ম্যাচটা 1-0 গোলে জিতেছিল। তার আগের ম্যাচটা যাই হোক একটা অঘটন ঘটেই ছিল, কিছু করার নেই, কিন্তু এখনও ইস্টবেঙ্গলের কাছে কিন্তু ভালো রকম সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালোভাবেই লড়াই করছে এবং টপ 6-এর মধ্যে থাকার চেষ্টা করবে, সুপার 6-এর রাউন্ডে ইস্টবেঙ্গল যাওয়ার চেষ্টা করবে। তো এই মুহূর্তে যেরকমটা ইস্টবেঙ্গলের পয়েন্ট টেবিলের অনুযায়ী রয়েছে, ইস্টবেঙ্গল যদি কালকে যে ম্যাচটা রয়েছে নৈহাটিতে ম্যাচ রেলওয়ের সঙ্গে, সেই ম্যাচটা যদি জেতে পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে চলে যাবার সুযোগ রয়েছে। হ্যাঁ, ম্যাচ হয়তো ইস্টবেঙ্গল বেশি খেলেছে, কিন্তু 1 নম্বর পজিশনে যাওয়ার সুযোগ রয়েছে। বড় ব্যবধানে ইস্টবেঙ্গল জিততে চাইবে, তার জন্য সমস্ত রকম প্রস্তুতি কিন্তু নিয়েছে বিনো জর্জ। এবং আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম বেশ কিছু সিনিয়র প্লেয়ার, সেখানে সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদারের মতন প্লেয়ারকেও সিএফএল খেলানো হয়েছিল, কারণ অনেক প্লেয়ার কিন্তু কাট সমস্যা, ইনজুরির কারণে কিন্তু ছিল না। তো সেই সমস্ত সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হয়েছে এবং অনেক প্লেয়ার কিন্তু ফিরতে চলেছে। বিশেষত ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগে কিন্তু লোকের অভাব ছিল, যে গোল করতে পারছে না প্লেয়াররা, এবং ভালো ভালো প্লেয়াররা জেসিনের মতন প্লেয়ার ইনজিওর্ড হয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে গেছে। তো সেই জায়গাতেই তোমাদের জানিয়েছিলাম লাস্ট ম্যাচের আগেই যে মনতোষ মাঝি সে কিন্তু ইনজুরি থেকে ব্যাক করছে, সে কিন্তু প্র্যাকটিস করছে, কোচ যদি মনে করে তাকে ব্যবহার করতে পারে। তো আজকে জোর কদমে কিন্তু মনতোষ মাঝি অনুশীলন করেছে, একদম সিচুয়েশান প্র্যাকটিসেও মনতোষ মাঝিকে রেখেই পরিকল্পনা সাজানো হয়েছে। যদি টিম ডক্টর জানায় যে হ্যাঁ সে সম্পূর্ণ ফিট রয়েছে, তাহলে কিন্তু মনতোষ মাঝিকে কিন্তু আমরা প্লেইং 11-এ দেখতে পাবো। এছাড়া নাসিব লাস্ট ম্যাচে একটু শারীরিক অসুস্থতা, জ্বর হয়েছিল, খেলতে পারেনি, সে ফিরছে। তার সাথে সাথে কাট সমস্যা কাটিয়ে কিন্তু সেই জায়গায় ডেভিড বা প্রভাত তারাও কিন্তু ফিরতে চলেছে। তো ওভারঅল কিন্তু বেশ শক্তিশালীভাবেই ইস্টবেঙ্গল নামবে। এবার বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে হয়তো আমরা কালকের ম্যাচে নাও দেখতে পেতে পারি। কোর যেটা সিএফএলের দল, সেই দলটাই খেলবে। সেক্ষেত্রে গোলকিপার পজিশানে কিন্তু একটুখানি আদিত্যর সমস্যা হচ্ছে, সেখানে হয়তো গৌরবকে আরও একবার সুযোগ দেওয়া হবে। এবং আমি তো বলবো গৌরবকে একটু সুযোগ দেওয়া দরকার, কারণ আদিত্য যেদিনই খেলে ভাই গোল খেয়ে যায়, এটা একটা ব্যাপার, ট্রেন্ডিং ব্যাপার চলে আসছে। এবং আদিত্য যে খুব খারাপ খেলছে সেটাও না, কিন্তু ধারাবাহিকতা সেইভাবে দেখা যাচ্ছে না, এবং ফিটনেস সমস্যা যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে গোলের তলায় হয়তো আমরা গৌরবকে দেখতে পাবো। এছাড়া আরও বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জ হবে, সেই সব নিয়ে কিন্তু কালকে তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে দেব। তো ওভারঅল কিন্তু এটাই ইস্টবেঙ্গলকে নিয়ে সুখবর বেরিয়ে আসছে, বেশ কিছু প্লেয়ার ইনজুরি সমস্যা কাটিয়ে তারা কিন্তু ফিরতে চলেছে, বেশ শক্তিশালীভাবেই কিন্তু বিনো জর্জ তার দলকে খেলাবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু ডুরান্ড কাপের জোড়া ম্যাচ ছিল এবং দুটো ম্যাচই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। বিশেষত আমি বলবো যে দ্বিতীয় ম্যাচটা ছিল যেখানে নর্থ ইস্ট তারা মুখোমুখি হয়েছিল, তো সেখানে দারুণ ম্যাচ হয়েছে। নর্থ ইস্ট প্রথম গোল দিয়ে এগিয়ে যায়, সেখানে বেকে ওরাংসে পেনাল্টি থেকে গোল করে। পরবর্তী সময় কিন্তু দুর্দান্ত অপোনেন্ট দল খেলেছে, সেখানে জোড়া তারা গোল করে 33 মিনিট এবং 45 মিনিটের মাথায়। এবং তাদের দলের নাম্বার 7 জার্সি পরা প্লেয়ারটা ভাই আউটস্ট্যান্ডিং প্লেয়ার, যেভাবে প্রত্যেকটা সেকেন্ড বল উইন করছে, যেভাবে অ্যাটাকে সাহায্য করছে, দারুণ প্লেয়ার। এবং তাদের গোলকিপারটাও খুবই সুন্দর গোলকিপিং করছিল, দেখা যাচ্ছিল। এবং পরবর্তী সময় নর্থ ইস্ট তারা পিছিয়ে পড়ে এবং তারা কিন্তু সেকেন্ড হাফে জারিও স্যাম্পেরিও তার গোলে কিন্তু সমতায় ফিরে আসে। 2-2 গোলে কিন্তু নর্থ ইস্টের মতন দল ড্র করেছে। হ্যাঁ, নর্থ ইস্ট ফার্স্ট 11-এ বেশিরভাগ তারা ইউথ প্লেয়ারদের দিয়েই শুরু করেছিল, বিদেশি প্লেয়ারও ছিল সেক্ষেত্রে। তো আলাদিনকে স্টার্ট করায়নি, আলাদিনকে পরবর্তী সময় নিয়ে আসে। আলাদিন কিন্তু অ্যাসিস্ট করেছে, গোল করুক আর নাই করুক অ্যাসিস্ট আজকে করে দিয়েছে।
তো ওভারঅল কিন্তু দারুণ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে বলাই যায়। এবং ইন্ডিয়ান আর্মির সঙ্গে যেটা লাদাখের ম্যাচ ছিল সেই গোলটাই কিন্তু 4-2 গোলে ইন্ডিয়ান আর্মি জিতে গেছে। এবার আজকে অনেক জায়গা থেকেই তোমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখবে যে ডায়মন্ড হারবার তারা নাকি সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ালিফাই করেছে। হ্যাঁ, তোমরা যদি উইকিপিডিয়া দেখো তো সেখানে ডায়মন্ড হারবারকে কোয়ালিফাই করিয়ে দেওয়া রয়েছে, কিন্তু এখনও আইটিবি পুলিশ বা ইন্ডিয়ান নেভির একটা করে ম্যাচ বাকি রয়েছে। তো এই দুটো দলই কিন্তু 7 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। যদি দুটো দলই ম্যাচ জিতে যায়, দুটো দলই 7 পয়েন্টে চলে গেলে সেক্ষেত্রে শিলং বা ডায়মন্ড হারবার তারা দুজনই বাদ পড়ে যেতে পারে। এবার যদি তাদের ম্যাচগুলো কোনোভাবে ড্র বা পয়েন্ট নষ্ট করে তারা কোয়ালিফাই করতে পারবে না। এবারে যদি কোনো গটাপ ব্যাপার থাকে তাহলে ডায়মন্ড হারবার কোয়ালিফাই করবে। তো এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি বলা যায় না যে ডায়মন্ড হারবার পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো। হ্যাঁ, গোল ডিফারেন্স ভালো রয়েছে, তারা কিন্তু 6 পয়েন্টে রয়েছে। শিলংয়েরও গোল ডিফারেন্স ভালো। তো এই দুটো দল কোয়ালিফাই করার চান্স রয়েছে যদি নিচের দিকের দলেরা পয়েন্ট নষ্ট করে তবেই, তা না হলে কিন্তু চান্স এখনও পর্যন্ত কম রয়েছে। তো কালকের ম্যাচ হয়ে গেলে পুরোপুরি বোঝা যাবে যে কোন 8টা দল তারা পরবর্তী কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো সেটা বলে দেওয়া যাবে। এবং এর সাথে সাথে কোয়ার্টার ফাইনাল নিয়েই যখন কথা বলছি, তো জয় গুপ্তাকে নিয়ে তোমরা সকলেই জানতে চাইছিলে যে জয় গুপ্তার কি আপডেট, সে কি ইস্টবেঙ্গলে সাইন করেনি, তাকে কি আমরা দেখতে পাবো না? আবার অনেকে জিজ্ঞাসা করেছিলে তো জয়কে কি তাহলে আমরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে দেখতে পাবো? এবার দেখো, জয় গুপ্তার ব্যাপারটা বলি। ইস্টবেঙ্গলেই সে আসছে সেটা কিন্তু একদম ডিল ডান বলা যায়, কিন্তু তার হয়তো কোনো রকম কিছু সমস্যা যেটা কিন্তু সামনে আসেনি, যেরকমটা অনুমান করা যাচ্ছে বা যেরকমটা সূত্র মারফত খবর যে তাকে ডুরান্ড কাপে খেলানো হবে না। কারণ বেশ কিছু দলের ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ প্লেয়ারদের সিগনেচার আটকে রয়েছে, কিন্তু এটা ইস্টবেঙ্গলেই আসছে, জয়গুপ্তা ইস্টবেঙ্গলেই আসছে, সেই নিয়ে কোনো রকম সন্দেহর কোনো ব্যাপারই নেই। কিন্তু জয়কে একদম সরাসরি হয়তো সুপার কাপ বা আইএসএল থেকেই দেখা যাবে, তাকে ডুরান্ড কাপে আর দেখা যাবে না। ডুরান্ড কাপে দেখা গেলে তাকে অলরেডি নিয়ে চলে আসা হতো যদি তাকে প্ল্যানিংয়ে রাখা হতো। তাকে প্ল্যানিংয়ে রাখা হচ্ছে না, তাকে পরবর্তী সময় প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে। এবং তোমরা জানো যে কিছুদিন বাদে সুপার কাপও শুরু হয়ে যাবে, এবং সুপার কাপটা এই বছর কিন্তু একটু বড় করে হবে। ওই একটা ম্যাচ খেলেই নকআউট ম্যাচ সেরকমটা নয়, বেশ ভালোভাবে সুপার কাপ করার চিন্তাভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে সুপার কাপ থেকেই হয়তো জয় গুপ্তাকে আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, বেশ কিছু দল তাদের প্লেয়ারদের এবং তাদের সাপোর্ট স্টাফদের স্যালারি কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছে আইএসএলের অনিশ্চয়তার কারণে। এবং কেরালার মতন দল তাদের তো বিদেশি প্লেয়ারদের ফ্রি করে দিয়েছে যে তোমরা চাইলে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে যেতে পারো, আমরা সেক্ষেত্রে কোনো রকম সমস্যার কিছু করব না। তো বাদবাকি দলগুলোও কিন্তু অনেকগুলো দল, ওড়িশা, বেঙ্গালুরু বা চেন্নাই এফসি, তারা কিন্তু তাদের প্লেয়ারদের সেইভাবে স্যালারি বন্ধ রেখেছে। তো আজকে কিন্তু হঠাৎই একটা বড় আপডেট, যেই আপডেটের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, যে 30 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার লুকাস ব্রাম্বিলা, তার সাথে কন্ট্রাক্ট থাকলেও তাকে কিন্তু আজকে চেন্নাই এফসির তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। তাকে কিন্তু ফ্রি প্লেয়ার করে দেওয়া রয়েছে। তো তাকে যে কেউ সাইন করাতে পারে, তাকে আর চেন্নাই এফসির জার্সি গায়ে দেখা যাবে না। এবং এর সাথে সাথে তোমাদের আরেকটু চেন্নাই এফসিকে নিয়ে যদি ডিটেলসে আপডেট দিই, চেন্নাই শিবির কিন্তু ছাড়তে চলেছে আরও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার। কেন প্রীতম কোটাল চাইছিল যে মুভ করতে কলকাতাতে, তার কারণগুলো এইগুলোই, যে অনেক রকম চেন্নাইতে সমস্যা হচ্ছে, সেই কারণেই প্লেয়াররা থাকতে চাইছে না। এখনও চেন্নাই থেকে অন্তত 3 জন প্লেয়ার বেরিয়ে যেতে চলেছে, সেখানে যদি আমরা প্রীতম কোটালকেও বেরিয়ে যেতে দেখি অবাক হব না। তো সেরকমটাই কিন্তু চেন্নাই শিবির নিয়ে খবর বেরিয়ে আসছে। অফিসিয়াল আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।